শুরু করছি আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক পীর হাবিবুর রহমান। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মধ্যে। ধন্যবাদ। তো প্রথমে আমরা সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিলের রহস্যজনক মৃত্যু, 7 জন আটক, আজ ময়নাতদন্ত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল কাজ শুরু হচ্ছে। একনেকে প্রায় 1,13,093 কোটি টাকার প্রকল্প অনুমোদন। মানব জমিন, সংলাপের উদ্যোগ প্রেসিডেন্টের, আলোচনা হবে নির্বাচন কমিশন গঠন নিয়ে, ইতিবাচক বলছেন বিশিষ্টজনরা, বঙ্গভবনে বিএনপির প্রস্তাব। আমাদের সময়, কোম্পানি গঠনের পরও ডানাভাঙা বিমান, বেড়েই চলেছে বন্দুকযুদ্ধ, 11 মাসে 181 জন নিহত, 31 জন মারা গেছেন নিরাপত্তা হেফাজতে। যায় দিন, অলস অর্থে দিশেহারা ব্যাংক, সূচিতে নিপীড়িত মুসলিম রোহিঙ্গাদের স্বপ্নভঙ্গ। দৈনিক ইনকিলাব, ইসি গঠনে খালেদা জিয়ার প্রস্তাবাবলী বঙ্গভবনে। আলোকিত বাংলাদেশ, 3 ইস্যুতে সক্রিয় বিএনপি, খালেদা জিয়ার প্রস্তাবনার কপি বঙ্গভবনে, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার আশ্বাস। দৈনিক দিনকাল, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারে 20 দলের 3 কমিটি গঠন, নির্বাচন সুষ্ঠু হলে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে। দৈনিক সংগ্রাম, জঙ্গলে মিলছে বাংলাদেশিদের লাশ, উদ্ধার হচ্ছে শেকলবন্দি অবস্থায়, মালয়েশিয়ায় অপহরণ আতঙ্কে প্রবাসীরা। দৈনিক করতোয়া, রাজধানীতে আরো 2 তরুণ নিখোঁজ। দ্য ইন্ডিপেন্ডেন্ট, ট্রাভেলিং ইন্ডিয়া এন্ড বাংলাদেশ, মাল্টিপল এন্ট্রি এক্সিট পয়েন্টস লাইকলি ফ্রম নেক্সট মান্থ। সংবাদপত্র শিরোনামগুলো দেখলাম। একটি শোক সংবাদই অভিন্নভাবে প্রধান শিরোনাম আজ সবকটি দৈনিক সংবাদপত্রে। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, একজন কবি, আমাদের অত্যন্ত কাছের মানুষ, ঘনিষ্ঠজন, একসময়ের তুখোড় ছাত্রনেতা, রাজনৈতিক প্রজ্ঞাবান ব্যক্তিত্ব মাহবুবুল হক শাকিল, তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার আত্মার শান্তি কামনা করি, তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা মাহবুবুল হক শাকিলের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে নিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে। যে মাহবুবুল হক শাকিল বয়সে আমার ছোট, একাডেমিক ভাবে আমার অনুজ, সম্পর্কের ক্ষেত্রে গভীর একটা বন্ধুত্বের মতো সম্পর্ক। এবং শাকিল আমাদের সময়ের ছাত্র রাজনীতিতে আসা, তাকে 26 বছর ধরে আমি নিবিড়ভাবে দেখেছি, কাছে থেকে দেখেছি। তার সঙ্গে আমার অনেক সুন্দর সময় কেটেছে, অনেক ঝগড়ার সময় কেটেছে। শাকিলকে আমরা অনেকে আদর করতাম, শাকিলের উপর অনেকে আমরা রাগ করতাম, বিরক্ত হতাম, ত্যক্ত বিরক্ত হয়ে যেতাম। কিন্তু শাকিলের মধ্যে একটা সম্মোহনী শক্তি ছিল, যে সে মায়া কাটতে জানতো, আদর কাটতে জানতো। এই আদর কাটার ক্ষমতা তাকে জনপ্রিয় করেছিল সব মহলে। এবং শাকিলের ভিতরটা ছিল তার ব্রহ্মপুত্র নদীর পাড় থেকে উঠে আসা। তার মায়ের কাছ থেকে সে বই পড়ার পাঠ নিয়েছিল, প্রচুর বই পড়তো, বই উপহার দিত, আমাকেও কয়েকবার বই উপহার দিয়েছে। আমার অফ দ্য রেকর্ড বই বেরিয়েছে 2005 সালে। আজি সুপার মার্কেটের বইপত্র থেকে শাকিল হঠাৎ টেলিফোন, সন্ধ্যাবেলা, ভাই আপনার বইটা নিয়ে চলে যাচ্ছি। সকালবেলা 6টার সময় শাকিলের টেলিফোন, সারা রাত জেগে আপনার বই পড়া শেষ করেছি। আপনার যে হাওড় সুনামগঞ্জ নিয়ে যে ছেলেবেলার যে সব বিষয় লিখেছেন, আমি নস্টালজিক হয়েছি, আমি আমার ছেলেবেলায় ফিরে গেছি, আমাকে ব্রহ্মপুত্র টানছে, আমার ময়মনসিংহ আমাকে টানছে, ছবির মতো। এই হলো শাকিল। শাকিলের কাব্যগ্রন্থ বেরিয়েছে 2টা গত 2 বেলায়। একটা মন খারাপের গাড়ি, তার প্রায় মন খারাপ থাকতো। পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে আবেগ অনুভূতশীল, অন্তহীন বেদনা তাদেরকে শেষ করে দেয়, ও অন্তহীন অতৃপ্তি তাদেরকে কাঁদায়, আবার গভীর মমতায় মানুষকে ভালোবাসায়। এরা আবেগ প্রবণ হয়, এরা খেপাটে হয়, এরা শিশুর সারলতা নিয়ে আসে। শাকিল তাই নিয়ে এসেছিল। শাকিল বঙ্গবন্ধুকে ভালোবেসেছিল, দেশকে ভালোবেসেছিল, মানুষকে ভালোবেসেছিল, মাটিকে ভালোবেসেছিল। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, আমার তার কাছে যতবার আমি বসেছি, তার কাছে মনে হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর পদের যে ক্ষমতা এবং দম্ভ, এটা তার মধ্যে ছিল না। তবে তার মধ্যে ছিল তার চেয়ে বেশি অহংকার। শেখ হাসিনা তাকে আদর করেন, বঙ্গবন্ধু কন্যারা তাকে আদর করেন। সে আমাকে বিভিন্ন আসরে হঠাৎ করে সে আবেগ আপ্লুত হতো, হয় সে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরেই বলল, ভাই
একটা অনুরোধ, সবার বিরুদ্ধে লিখেন, আমার 2 আপার বিরুদ্ধে লিখবেন না। তার 2 আপা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা। শাকিল সঙ্গে আমার 31st নাইটে ঝগড়া হয়ে গেছে। পরদিন সকালে শাকিলের ফোন, অঝোর ধারায় কাঁদছে, শিশুর মতো কাঁদছে, ক্ষমা চাচ্ছে। এই হলো শাকিল, একটা পাগলাটে খেপাটে, একটা সরল ব্রহ্মপুত্র নদীর মতোই স্বচ্ছতার মন, একটা সুদর্শন তরুণ, শ্যামবর্ণের, কৃষ্ণকায়, সুইট চেহারা, তার কোকড়ানো মাথাভর্তি চুল, তার উজ্জ্বল দৃষ্টিভঙ্গি, তার লাজুক দুষ্টুমি খেলছে সূর্যালোকে বা চন্দ্রালোকে, এরকম একটি চেহারা, এরকম হাসি হাসি মুখ, এটাই ভাসছে। এবং শাকিল আড্ডার সঙ্গে বলতো, আমার অনেক বন্ধু বান্ধব নঈম নিজাম, কামরুল স্বামী, আমরা অনেক সময় আড্ডা দিয়েছি। শাকিল হঠাৎ জড়িয়ে ধরে বলতো, আমি জানি আমি মারা গেলে আমাকে নিয়ে সব আগে লেখাটি লিখবে পীর হাবিব ভাই। আজকে গতকাল রাতে আমার সেটাই মনে হচ্ছিল। এবং সামদাদু রেস্টুরেন্টে শাকিল নিয়মিত আড্ডা দিত, অনেকের সঙ্গে দেখা করতো, হঠাৎ করে অনেককে টেলিং করতো, আমি 1-2 বার আড্ডায় গেছি। এবং সে সোমবার রাত 9:30টায় সেখানে ঢুকেছে। 1:30টার সময় সে ওখানে ঘুমানোর ব্যবস্থা নেই, উপরে একটা রুমে সে ঘুমিয়েছে। এখন তার মৃত্যুটা রহস্যজনক কেন, এটা নিয়ে এত রহস্য ঘনীভূত হচ্ছে কেন? আমি গতকালকে প্রথমে আমাকে একজন, আমাদের এক বন্ধু, শাকিল তো আমাদের আপনজন, আমার ভাই, আমাদের আপনজন, তার জন্য একটা গভীর মায়াময়। এবার তাকে নিয়ে আমার হাওড়ে যাওয়ার কথা ছিল, প্রতিবারই পরিকল্পনা হয়, তাকে আর যাওয়া হয় না, অনেকেই যায় সুনামগঞ্জের হাওড়ে, সেখানে গান শোনার কথা ছিল, অত গানের পাগল। তো সেই শাকিল এভাবে চলে গেল। আমাকে এক বন্ধু বলল সে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করার মতো সে, এভাবেই পাগল সে। সে তো কবি, কবিরা তো হৃদয় ক্ষয়ে ক্ষয়ে মানুষ হয়। সে তো প্রেমিক, প্রেমিক হৃদয় ক্ষয়ে ক্ষয়ে প্রেমিক হতে হয়। এবং পৃথিবীর সৃষ্টিশীল, তাবৎ অনুভূতিশীল, আবেগপ্রবণ কবি, প্রেমিক, এই ধরনের মানুষেরা বেশি দিন জীবন নিয়ে আসে না। এরা নির্জীবের জীবন যাপন করে না, এরা আত্মকেন্দ্রিক হয় না, এরা স্বার্থপর হয় না, স্বার্থান্ধ হয় না, এবং এরা 100 বছর আয়ু নিয়ে আসে না। এটি জগৎ বিখ্যাত মানুষের দিকে যদি তাকাই, সে তো এসেছিল নজরুলের আগ্রাসী প্রেমের হাহাকার নিয়ে। এবং সে কি করেছে, সে মৃত্যুর 16 ঘন্টা আগে সে একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে। আপনি খেয়াল করবেন, আপনার ইত্তেফাকটা দেখেন, কবিতা রয়েছে, কবিতাটা আমরা 2টা লাইন পড়ি, সেখানে আপনাকে বলতে পারবো যে তার এই জায়গাগুলো যে কি ইঙ্গিত বহন করছে। যেমন একজন প্রেমিক কবির যে রোমান্টিক তার যে বিয়োগান্তক প্রেজিকের যে একটা ইঙ্গিত দিচ্ছে, এলা ভালোবাসা তোমার জন্য, কোন এক হেমন্ত রাতে অসাধারণ সঙ্গম শেষে ক্লান্ত তুমি পাশ ফিরে শুবে, তৃপ্ত সময় অখণ্ড জ্যোতিবিহীন ঘুম দিবে, তার পাশে ঘুমাবে তুমি আহ্লাদী বিড়ালের মতো, তার শরীরে শরীর ছুঁয়ে ছুঁয়ে মাঝরাতে তোমাদের দরজায় দাঁড়িয়ে থাকবে এক প্রগাঢ় দীর্ঘশ্বাস, আরো একবার তোমাদের মথিত চুম্বন দেখবে বলে। মৃতদের কান্নার কোনো শব্দ থাকে না, থাকতে নেই, নেই কোনো ভাষা, কবরের কোনো ভাষা নেই। শাকিলের কণ্ঠে এখন আর কোনো ভাষা নেই। এবং আমি আমার প্রিয়জন হঠাৎ মারা গেলে, স্বাভাবিক মৃত্যু হলেও আমি যেতে পারি না। এই অকাল মৃত্যু স্তব্ধ করে দিয়েছে সবাইকে, আপনজনদেরকে, গণমাধ্যমকে, রাজনৈতিক অঙ্গনকে। কারণ শাকিলকে সবাই ভালোবাসতো, স্নেহ করত, যে বিরক্ত হতো সেও ভালোবাসতো, যে বকা দিত সেও তাকে বুকে টেনে নিত। শাকিল এইরকমই, শাকিল এভাবেই পৃথিবীতে এসেছিল, এভাবেই চলে গেছে। শাকিল মিথ হতে চেয়েছিল, শাকিল মিথ হয়ে যাবে। শাকিল আলোচিত হতে চেয়েছিল, শাকিল আলোচিত হয়ে গেছে। সে জীবন এবং মৃত্যু দুখানেই সে আলোচনায় থেকেছে, এবং তার মৃত্যু ঝাঁকুনি দিয়ে গেছে। এবং সেখানে যে রেস্টুরেন্টে সে আড্ডা দিয়েছিল, যেখানে সে তাকে লাশ পাওয়া গেছে, তার মৃতদেহ পাওয়া গেছে, যে সে ঘুমের মধ্যে মারা গেছে। এখন তার পানীয়তে এগুলাতে কোনো বিষক্রিয়া ছিল কিনা ফরেনসিক ডিপার্টমেন্ট সিআইডি সেটা দেখবে, তদন্ত করে পোস্টমর্টেম হবে। কালকে তার সেই গ্রামের গফরগাঁয়ে তাকে নিয়ে গিয়ে দাফন হবে 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে তার ছাত্র রাজনীতির যৌবন কাল কেটেছে, তার সবচেয়ে স্বর্ণযুগ কেটেছে, সেখানে তার জানাজা হবে মসজিদে। তো ব্যাপারটা হল গিয়ে যে এটাই আসলে, যে কিছু কিছু মৃত্যু মানুষের হৃদয়ে রেখাপাত করে যায়, কিছু কিছু মৃত্যু দাগ কেটে যায়, কিছু কিছু জীবন সবসময় জীবন্ত হয়ে থাকে চোখের সামনে। এবং শাকিল তার অভিমানের খেয়ায় চলে কোথায় যাচ্ছে, কোন দৃশ্যপুরীতে, কতজন হুরপুরীর সঙ্গে তার জীবন কাটবে আমি জানি না, কিন্তু সে তার জীবনকে শেষ করে দিয়েছে। এটা কেন, মাঝে মাঝে আমার জিজ্ঞেস করতে হয়, এটা কি করলে তুমি? তার একটা মেয়ে মৌফি কাঁদছে বাবার ছবি নিয়ে। গতকাল বাবার মৃত্যুর পর থেকে মেয়েটিকে সে ভীষণ আদর করত, পাগলের মতো আদর করত। তার এবার বই মেলায় একটি গল্পের বই অন্য প্রকাশ থেকে বের হওয়ার কথা ছিল, একটা কবিতার বই বের হওয়ার কথা ছিল,
প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছিল, 6টা গল্প তার লেখা শেষ হয়ে গেছিল। এমনকি সেই ইদানিং সৈয়দ মঞ্জুরুল ইসলাম, প্রফেসর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অন্য প্রকাশের মাজুল ইসলাম, এদের সঙ্গে আজকে লন্ডন তো কালকে কলকাতা বইমেলা, এবং সে সাহিত্যাঙ্গনে একটা সুখ পাচ্ছিল, বিচরণ করছিল। এটা সুখের অন্বেষণ। আসলে অনুভূতিশীল মানুষেরা, সৃষ্টিশীল মানুষেরা নিরন্তর সুখের অন্বেষণ করে আর সৃষ্টির নেশায় উন্মত্ত থাকে। শাকিল সেদিকেই যাচ্ছিল। শাকিল একজন মানুষ, শাকিল কোনো ফেরেশতা নন। শাকিলের অনেক দিক আছে। তার জীবনটা বর্ণাঢ্য ছিল এবং খুব দ্রুতই বর্ণাঢ্য হয়েছিল 48-এর কোঠায়। তার বয়স মাত্র 48-এই সে চলে গেছে, এবং সুকান্ত চলে গেছেন 22-এ, আমাদের রুদ্র চলে গেছেন 35-এর কোটায়, আবুল হাসান চলে গেছেন 35-এর কোটায়। শাকিল একজন রাজনৈতিক কর্মী, একজন প্রেমিক, একজন কবি, এবং তার মধ্যে একটা নানা বর্ণের একটা ছায়া ছিল তার চোখে মুখে। তার ভিতরটা ছিল সুফি সাধকের অনেকটা কবির মন। কবির মন কাঁদে, ক্রন্ধন করে। শাকিল কাঁদতো, শাকিল হাসতো, একজন প্রাণবন্ত মানুষ, আড্ডাবাজ মানুষ, আনন্দ ফুর্তি করত। জীবনের প্রতিটা মুহূর্ত সে তার মতো করে উপভোগ করতে চেয়েছে, কখনো বেদনায়, কখনো বিরহে, কখনো আনন্দে, কখনো সুখে, কখনো শান্তিতে, কখনো যন্ত্রণায়। যন্ত্রণা, বিরহ সবকিছুকেই সে উপভোগ করতে চেয়েছে, সে উপভোগ করেছে। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, তার আত্মার শান্তি কামনা করুন। আর শুধু এটুকুই আমার উপলব্ধি যে শাকিল, আমাদের প্রিয় শাকিল, সে তাকে মুক্ত করে দিয়ে যে এলাকে নিয়ে এসেছে, জানি না আমি এলা কে, এটা কি কোন প্রতীকী রূপ নাকি কবি সাহিত্যিক অনেক মানুষেরই, অনেক জগৎ বিখ্যাত মানুষেরা তার প্রিয়দর্শী তার প্রেয়সী রেখে যান। জীবনের বাইরেও জীবন থাকে, জীবনের ভিতরেও জীবন থাকে। মানুষ তো অনুভূতিশীল মানুষ, তো একজন এলাকে হয়তো মুক্ত করে দিয়ে গেছে পৃথিবী উপভোগ করার জন্য। এলা পৃথিবী উপভোগ করবে, আর শাকিল পৃথিবীর সঙ্গে তাবৎ প্রেম, মায়া, মমতা, ভালোবাসা, স্নেহ, অধিকার এবং জীবনকে উপভোগ করার সমস্ত চুক্তিনামা বাতিল করে দিয়ে সে চলে গেছে বিনা নোটিশে, আকস্মিক ভাবে। এবং সে বলতো হঠাৎ করে চলে যাব, হঠাৎ মরে যাব, বলতে বলতে চলে গেল বিনা নোটিশে। এবং এই যে এটা অস্বাভাবিক, কিন্তু এটা অস্বাভাবিক নয়, এটা স্বাভাবিক নয়, কিন্তু কখনো কখনো মনে হয় এটাই তো স্বাভাবিক, এটাই তো শাকিল। আসলে কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে, অভিমান হচ্ছে শাকিলের উপর। তো আমরা আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব বঙ্গভবনে গেছে, রাষ্ট্রপতির কাছে। আমরা দৈনিক মানব জমিনের শিরোনামটি দেখলাম যে রাষ্ট্রপতি সংলাপের উদ্যোগ নিতে পারেন, যেখানে আগামী নির্বাচন বা নির্বাচন কমিশন নিয়ে আলোচনা হবার সম্ভাবনা রয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কার্যত তাদের যে নির্বাচনটা বর্জন করেছেন 2014 সালের 5ই জানুয়ারি, যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া কোনো নির্বাচন নয়, সেখান থেকে বিএনপি সরে গেছে। এবং বিভিন্ন দফায় বারবার বলেছি যে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, হঠকারী আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি, গোটা বাংলাদেশের বিএনপি নেতাকর্মীরা মামলা মোকদ্দমায় এমনভাবে বিএনপির জালে আটকা পড়েছে, এবং তার যে রাজনৈতিক শক্তি, সাংগঠনিক শক্তি ক্ষয় হয়েছে। বিএনপি আন্দোলন করে আর সেই দাবি পূরণ করতে পারবে না। বিএনপি এখন যে লাইনচ্যুত হয়েছে রাজনীতিতে, গণতন্ত্র রাজনীতিকে, এটা এখন যে গণতন্ত্র, এটা সরকারের জন্য সুখকর নয়, বিএনপির জন্য সুখকর নয়। সুতরাং মানুষ মনে করে যে একটা গণতান্ত্রিক ধারা, অন্তত সংসদটা সরকার এবং বিরোধী দলের একটা সমন্বিত সরকার থাকুক, একটা রাজনৈতিক ব্যবস্থা থাকুক। সেখানে বিএনপি একটা গ্রহণযোগ্য জায়গায় এসেছে যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে গেছে, এখানে সাদেক আলী বা আজিজ মার্কা নির্বাচন কমিশন দিয়ে হবে না, অন্তত গ্রহণযোগ্য, সবার কাছে একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন হোক। সেখানে বিএনপি চেয়ারপারসন, 2 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটা ফর্মুলা তিনি উপস্থাপন করেছেন, কিছু প্রস্তাবনা দিয়েছেন এই আলোকে নির্বাচন কমিশন গঠন করার জন্য, এই ধরনের ব্যক্তিরা যাতে সেখানে স্থান পান। প্রধানমন্ত্রী বুদাপেস্ট থেকে ফিরে এসে যে সংবাদ সম্মেলন করেছেন, সেখানে সাংবাদিকরা এটা নিয়ে প্রশ্ন করেছিলেন। প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে, বিএনপি নেত্রীকে বঙ্গভবনের রাস্তা দেখিয়েছেন। এখন বঙ্গভবনের রাস্তাটা কি? 2012 সালে রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমানের সঙ্গে যখন বেগম খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি জোট দেখা করেছিলেন, তখন তিনি সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করেছিলেন। এবং পরবর্তীতে যখন জিল্লুর রহমানের মৃত্যুর পর রাষ্ট্রপতি আব্দুল হামিদ আসলেন, তার সঙ্গে খালেদা জিয়ার যখন বৈঠক হয়েছে, তিনি স্পিকার হিসেবে অনেক উইটি এবং খুব রসবোধ সম্পন্ন একজন মানুষ, তৃণমূল থেকে উঠে আসা রাজনীতিবিদ আব্দুল হামিদ, তার সঙ্গে আমার একবার বঙ্গভবনে দেখা হয়েছিল, এই নিয়ে কথা হয়েছিল। তিনি বলেছিলেন,
আমি তো একে বলেছি যে আপনারা তো দুইজন তো একটা জায়গায় এক, অন্তত বঙ্গভবনের ক্ষমতার ব্যাপারে। আমার তো হাত পা বাঁধা, আমার আপনাদেরকে দেওয়ার জন্য আমার হাতে তো কিছু রাখেন নাই। তো বঙ্গভবনে আসলে কতটুকু দেওয়ার এটা নিয়ে সংশয় রয়েছে। প্রধানমন্ত্রী বলছে সাংবিধানিক ভাবে রাষ্ট্রপতি যা করার তাই করবেন, বঙ্গভবনে আমাদের হাতে নাই, বঙ্গভবনে যান। আসলে সরকারের হাতেই, প্রধানমন্ত্রীর হাতেই দেওয়ার ক্ষমতা। সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া রাষ্ট্রপতিও কোনো কিছু তার সীমাবদ্ধতার বাইরে, তার সংবিধান তাকে এতটাই আবদ্ধ করেছে যে এটা করা যাবে না। এটা ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি একবার আলাপচারিতা আমার সঙ্গে বলেছিলেন যে সংবিধান আমার হাত পা গুটিয়ে দিয়েছে, আমার প্রেস সেক্রেটারির মাধ্যমে মিডিয়াকে কথা বলতে হয়, আমি মিডিয়ার সঙ্গে চাইলেই কথা বলতে পারি না। তো এই যে বিষয়গুলো আসলে সংবিধান এমন ভাবে একটা জায়গায় নিয়ে দেয়। এবং বাংলাদেশের একজন রাষ্ট্রপতি বলেছিলেন যে রাষ্ট্রপতির কাজ জানাজা পড়া ছাড়া রাষ্ট্রপতির কোনো কাজ নেই, আর সরকারের পাঠানো সমস্ত ইয়ের মধ্যে, ফাইলের মধ্যে সই করা ছাড়া, অনুমোদন দেওয়া ছাড়া। তো এখানে আগামী দিনের রাজনীতি কি হবে সেদিকে মানুষের দৃষ্টি। এবং আগামীতে কি সরকার কি একটা গ্রহণযোগ্য নির্বাচন চান? যদি একটা গ্রহণযোগ্য নির্বাচন চান, সরকার কি চান যে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক? যদি চান তাহলে নির্বাচন কমিশন নিয়ে সরকারের একটা ইতিবাচক ভূমিকা, মনোভাব দেখা যাবে। এবং সেটি হবে যে আসলে একটি আলাপ আলোচনার মাধ্যমে একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি আসবেন, তিনি বলেছেন যে বিএনপি নেতারা প্রস্তাবনা দিয়ে এসেছেন বঙ্গভবনে, এবং তিনি জানিয়ে দিয়েছেন, তিনি দেশের বাইরে গেছেন, তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি মধ্য ডিসেম্বরের পর তিনি ফিরে এসে কিছু রাষ্ট্রীয় কাজ শেষ করে তিনি সংলাপের উদ্যোগ নেবেন, বিএনপিকে ডাকবেন। রাষ্ট্রপতির এই আলোচনার মধ্য দিয়ে সার্চ কমিটির যেটা হবে সেটা দিয়ে কোনো সমাধান হবে না। একটা শক্তিশালী, স্বাধীন, গ্রহণযোগ্য, কারণ শেখ হাসিনার অধীনে, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, সেখানে নির্বাচন কমিশনটা যাতে অন্তত একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, অন্তত যাতে মিনিমাম একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়। যদিও আর বাংলাদেশে কোনোদিন 91, 96, 2001 বা 2008 সালের নির্বাচনের মতো আপাতত নির্বাচন হবে কিনা সাম্প্রতিককালে আমি জানি না, কিন্তু যাতে একটা গ্রহণযোগ্য নির্বাচন, সবাইকে অ্যাকোমোডেট করার একটা নির্বাচন, সেই নির্বাচনের জন্য সরকারের উদ্যোগটাই বড়। এখানে রাষ্ট্রপতির উদ্যোগের চেয়ে সরকারের মনোভাবটা এখানে বড়। এখানে যদি সরকার সুযোগ দেন যে একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, ঠিক আছে একটা নির্বাচন কমিশন গ্রহণযোগ্য হয়ে যাক, নির্বাচন কমিশনকে অনেক স্বাধীন করে দেই, অনেকটা ক্ষমতাশীল করে দেই, নির্বাচন কমিশন যাতে তার স্বাধীনভাবে ক্ষমতা প্রয়োগ করতে পারে, সেই ধরনের পার্সোনালিটি যাতে নির্বাচন কমিশনে আনা যায়, তাহলে মনে করেন যে মনে করা হবে যে না, সরকার চায় যে বিএনপিও আসুক এবং সবাই আসুক। এবং মানুষ চায় যে আসলেও আমাদের দেশটা, দেখেন মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা দেশটা অনেক রক্তের বিনিময়ে আমাদের দেশের অর্জন। আমাদের এই যে কিছুদিন আগে কিউবার বিপ্লবের নায়ক ফিডেল ক্যাস্ট্রো চলে গেছেন, আমি বলি মহাকাব্যের যুগের নায়কেরা চলে যাচ্ছেন। আমাদের বঙ্গবন্ধু ছিলেন সেই যুগের নায়ক, মহানায়ক, তিনি চলে গেছেন। তার নেতৃত্বে একটা দেশ আমরা পেয়েছিলাম, তার নেতৃত্বে একটা দেশের জনগণ গণতন্ত্র আদায় করতে শিখেছিল আন্দোলন সংগ্রামের মাধ্যমে। সেখানে একটা আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন কি ছিল? একটা অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, শোষণমুক্ত, গণতান্ত্রিক সমাজ। এই অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত সমাজ, সেইটা নিয়ে আসতে গেলে একটা গ্রহণযোগ্য নির্বাচন পূর্বশর্ত, এবং গণতন্ত্রের বিধিবিধান, আচার আচরণ, সংবিধান এবং আইন, বিধিবিধান, যে রাষ্ট্র পরিচালনার যে ধারা, সেটাকেই প্রতিষ্ঠিত করতে হবে। তো সেখানে একটা নির্বাচন তো সবাই চায় যে একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক। তো মানে রাষ্ট্রপতির এই উদ্যোগটা মানে সংলাপ শেষ অবধি কতটা মানে বাস্তবায়িত হতে পারে বলে আপনার মনে হয়? দেখেন, এটা আমি আগেই বলেছি যে রাষ্ট্রপতি তার হাত পা বাঁধা, তিনি কি করবেন? তিনি তার যে গাইডলাইন, সংবিধান এবং যে রেওয়াজ, যেটা এর আগে রাষ্ট্রপতি করে গেছেন সার্চ কমিটির মাধ্যমে, এর বাইরে তিনি খুব একটা যেতে পারবেন না, যাওয়ার সুযোগ নেই। যেটা তিনি বলছিলেন যে আজকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া যখন বিরোধী নেত্রী হিসেবে গেছিলেন, তখন তিনি বলছিলেন যে আপনারা তো একটা জায়গায় একমত যে আমার হাত পা, আমার ক্ষমতা কতটা নিয়ে নেওয়া যায় রাষ্ট্রপতি, এই জায়গায় তো সবাই একমত ছিলেন, আপনারাই তো সংবিধান করেছেন সংশোধন। তখন তো